आफ्टर माय चैनल सक्सेस टिप्स আমি তুমি আজকে আমি করাবো ক্লাস 12 এর জাতীয় আয় সেমিস্টার 3 থেকে ফার্স্ট ইউনিটের জাতীয় আয় পোরশন থেকে একটা ইম্পর্টেন্ট টপিক। দেখো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর এই আজকের টপিকটা হচ্ছে আর্থিক জাতীয় আয় এবং প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন মানি ন্যাশনাল ইনকাম এন্ড রিয়েল ন্যাশনাল ইনকাম। আমি আগে এটা নিয়ে বিয়োগ করেছি, পার্থক্যটা করাইনি, কাকে বলো না আমি আগে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তুমি আমাকে বল বল আর তুই তো করিস, তুই করেছিস, বল আর্থিক জাতীয় আয় কোন বছরের দাম দিয়ে ক্যালকুলেট করা হয়? কোন বছরের দাম দিয়ে রিসেন্ট আগের কোন বছরে? বাকিরা 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 তন্ময় অনেকদিন পরে ক্লাস করছো। জয়শ্রী, বর্ষা, সঞ্চারী মনে আছে বুধবার করালাম। আর্থিক আয়টা কোন বছরের দাম দিয়ে ক্যালকুলেট করা হবে? আর বাকিরা 2024-এর আমি যদি জাতীয় আয় দেখি, আর্থিক জাতীয় আয় দেখি, তাহলে 2024-এর দাম দিয়ে ক্যালকুলেট করা হবে, ঠিক আছে? আর যদি আমরা 2024-এর রিয়েল বা প্রকৃত জাতীয় আয় দেখি, সেটা কবে ক্যালকুলেট করা হবে? যেটাকে আমরা বেস ইয়ার ধরে নিচ্ছি সেটা নিয়ে। এটা কি রিয়েল ন্যাশনাল? এটা তো মানি, এটা মানি না, সরি এটা মানি। আর এটা হচ্ছে রিয়েল ন্যাশনাল। কার্তিক এই নিটটাকে ঘুরিয়ে দিয়ে এত স্মুথ করে দিয়েছে, ভালো হচ্ছে, বুদ্ধি আছে তোমাদের। এইবার দেখো মানি ন্যাশনাল ইনকাম, রিয়েল ন্যাশনাল ইনকাম। মানি ন্যাশনাল ইনকামে ধরো আমি 2024-এর দেখছি, আমি আগে আবার একবার তোমাদেরকে ছোট করে বোঝাই জিনিসটা যে কি ছিল। ধরো 2014 সালে 10 কেজি চাল হয়েছে, যার দাম ছিল 20 টাকা পার কেজি। তাহলে টোটাল ইনকাম কত হয়েছে? একজন কৃষকের চাল হয়েছে 10 কেজি আর দাম হচ্ছে 20 টাকা পার কেজি, তাহলে টোটাল ইনকাম কত হবে? 200 টাকা। 200 টাকা। এবার 2024-এ ধরো চাল হয়েছে 8 কেজি আর দাম হচ্ছে 50 টাকা পার কেজি, তাহলে ইনকাম কত হয়েছে? 400 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা শুধু টাকার অ্যামাউন্টে দেখি তাহলে কি দেখবো যে 2024-এ কি হয়েছে বেশি? ইনকাম, মানি ইনকাম বেশি হয়েছে। মানি ইনকাম এটা কি? আর্থিক না, ওটা রিয়েল না, আর্থিক আয়, ভালো করে বুঝবে, আর্থিক আয়। এবার যদি আমি এই 20 টাকা আর এই 8 কেজির ক্যালকুলেশন করি, মানে কি করছি আমি অন্য বছর যেটাকে বেস ইয়ার ধরে নিচ্ছি, সেই বেস ইয়ার এইটাকে আমরা কি বলবো? তোরা আগে শিখেছিস তো, কেন পারিস না? বেস ইয়ার। আর এইটাকে আমরা কি বলবো? কারেন্ট ইয়ার। আচ্ছা, বেস ইয়ারের বাংলা হচ্ছে কি? ভিত্তি বছর। আর এইটা কি হচ্ছে? এটাকে কি বলে বাংলাতে? বর্তমান বছর বলে না সঞ্চারী, কি বলে? চলতি বছর। চলতি বছর, ভিত্তি বছর আর চলতি বছর। ভিত্তি বছরটা অলওয়েজ কিরকম, কোন ইয়ার হবে? পুরনো দিকের ইয়ার, আগের হবে। আর চলতি বছরটা নতুন কোনো বছর হবে। আমি 2024 নিয়েছি মানে একেবারে 2024 বা 2025 নিতে হবে তার কোনো মানে নেই। 2020, 2023, 2022, 2015 নিতে পারি। বুঝছো কি বললাম?
মানে 14 পরের কোনো বছরকে নিতে পারি, চলতি বছর যে কোনো বছরের আমরা যদি যদি সেই বছরের দাম দিয়ে ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে, এইটা কি এই 50 টাকাটা কোন বছরের দাম, 2024-এ, সেই দাম দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 400 টাকা। 400 টাকা থেকে আমরা আর্থিক জাতীয় আয় বলছি। আর যদি আগের বছরের দাম দিয়ে ক্যালকুলেট করি কত হবে, 20 আর এটা 20 আর 8 গুণ করলে 160, তাই তো? এইটা কি হয়ে যাবে, মানি ইনকাম, এটা মানি ইনকাম ছিল। আর এটা হচ্ছে প্রকৃত প্রকৃত আয়। জাতীয় লিখবো না কারণ আমি শুধু একটা ছোট্ট জিনিস নিয়েছি। আরো আর্থিক আর্থিক আয় প্রকৃত আয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তো আমরা আপাতত এইটুকু বুঝবো। ঠিক আছে, বোঝা গেছে? এই বুঝেছিস? ক্যালকুলেশনটা দেখিয়েছিলাম, আমরা সংজ্ঞাটা দেখিয়ে দিয়েছি। সংজ্ঞাটা ইংলিশ ভার্সন বলে দিয়েছিলাম, ইংলিশ ভার্সন বলে দিয়েছিলাম, এই ভিডিও দেখিস। হ্যাঁ, আচ্ছা এবার ফর্মুলাটা কি বলেছিলাম, ফর্মুলাটা বলেছিলাম যে দাম সূচক দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে আমরা দেখো, এখানে এটার দাম 20 টাকা, চালের দাম 20 টাকা আমরা ধরে নিয়েছি, বা ধরে জানতেও পারলে যে 2014 সালে দাম কত ছিল। যারা খুব ভালো হিসাব রাখে, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো তারা কিন্তু বলে দেবে, দাঁড়া খাতা খুঁজে বলে দেবে। আর এখন তো অনলাইনের যুগ, ইন্টারনেট দেখে বলে দেবে। কিন্তু প্রত্যেকটা জিনিসের আমরা যদি দাম দিয়ে ক্যালকুলেট করতে চাই, গম কত কেজি হয়েছে এই বছর 2014, এখন যদিও ভিত্তি বছর কত সাল আমাদের, আগের বছর বলে দিচ্ছি ক্লাস 11-এ, আমাদের ভিত্তি বছর 2012 সাল, এখনো পর্যন্ত চেঞ্জ হবে হয়তো। 2020 আর 2021-22 কে নেওয়া যাবে না কেন, করোনা ছিল। করোনার ক্ষেত্রে কি হয়েছিল, আমরা কি বলেছিলাম, ভিত্তি বছরের সময় ভিত্তি বছরটাকে একটা স্বাভাবিক বছর হতে হবে। সালটা কি ম্যাডাম? ভিত্তি বছর হচ্ছে আমরা যেই বছরটাকে যেই বছরের দামটাকে দিয়ে আমরা কি বলে প্রকৃত জাতীয় আয় ক্যালকুলেট করছি। তো প্রত্যেক আমাদের দেশে বা প্রত্যেকটা দেশেই কি হয়, একটা বছরকে কোনো একটা বছরকে ভিত্তি বছর ধরে নিয়ে ক্যালকুলেট করা। এখন আমাদের দেশের ভিত্তি বছর হচ্ছে 2012। 2020 সালে ধরো, 2024 সালে ধরো আমরা ক্যালকুলেট করছি, রিয়েলটা ক্যালকুলেট করছি আমরা কি 2012-র দাম দিয়ে ক্যালকুলেট করি। বোঝা গেছে? কেন প্রকৃত জাতীয় আমাকে জানতে হবে, আমার সত্যিকারের বাড়লো কিনা জানতে হবে। হ্যাঁ বলো। 2011 কেন এই করোনা হয়নি? 11 কেন হয়নি সেটা বলতে পারবো না, কিন্তু এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, যে ভিত্তি বছর কোনটাকে নিব। প্রথমত সেই ভিত্তি বছরটাকে কি হওয়া চলবে না, অদূর কিছু তো না, অদূর অতীত হওয়া যাবে না। অদূর অতীত, অদূর অতীত মানে খুব বেশি পুরনো বছর হওয়া যাবে না। ঠিক আছে, ভিত্তি বছরটাকে নেওয়া হয়েছিল 2018 সালে। হ্যাঁ হ্যাঁ, ভিত্তি বছর ক্যালকুলেশন করার সময় খুব বেশি পুরনো হওয়া যাবে না। 2018 সালে এটাকে নেওয়া হয়েছে। 2018 সালে বলা হয়েছে 2012টা হলো কি ভিত্তি বছর। তার মানে আমাদের কত বছর পুরনো হলো, 4 বছর, 4 বছর 6 বছর, 6 বছর। এবার তুমি 2024-এ যদি দাঁড়িয়ে বলো যে 2012 সালটা ভিত্তি বছর, এখন কিন্তু বেশ পুরনো হয়ে গেছে, তাই না? কিন্তু এখনো পর্যন্ত 2012টাকে করা হয়েছে। তার কারণ অনেকগুলো আছে, যে মাঝখানটা যেহেতু কোভিড হয়ে গিয়েছিল, তাই আমরা বেশ কয়েকটা বছরকে কি করবো, বাদ দেব, তাই না? এবার কোভিড, এবার আর একটা পয়েন্ট হচ্ছে যে আমরা ভিত্তি বছর যখন ক্যালকুলেট করছি, বা ক্যালকুলেট না নির্বাচন করছি, সেই নির্বাচনের সময় যেই বছরটাকে নিচ্ছি সেই বছরটাকে কি হতে হবে, একটা স্বাভাবিক বছর হতে হবে, বিশেষ করে আর্থিক দিক থেকে স্বাভাবিক বছর। এবার কোভিড পরিস্থিতি এমন হয়েছিল যে আর্থিক দিক থেকেও আমরা কি বিপর্যস্ত হয়েছিলাম, তাই 2020, 2021, 2022 এইগুলোতে যেহেতু কোভিড হয়েছিল, তাই এগুলো নেওয়া যাবে না। বোঝা গেছে? এবার তাই এখনো পর্যন্ত 2012টাই আমরা নিচ্ছি। এবার 2011কে নেওয়া হয়নি, কোনো কি কারণে জানি না, যে সবকটা ইয়ারকেই নিতে হবে
সেরকম কোনো মানে নেই, কোনো একটা ইয়ারকে মেনশন করে দেওয়া হয়, কারণ প্রত্যেক বছরই যদি ভিত্তি ইয়ারকে বদলানো হয় তাহলে ক্যালকুলেট করা আরো কঠিন হয়ে দাঁড়ায়। বলছি জনগণনা তো 10 বছর অন্তর হয়, সেই জন্য কি ওইটা ওই বছরটাকে নেওয়া হয়েছিল? না মানে না ওই বেস ইয়ার থেকে 10 বছর অন্তর নিয়ে তারপরে কোভিড হয়েছিল হয়তো সেই জন্য নেওয়া হয়নি। না না আমার মনে হয় না। যা দেখো, জনগণনার পরের বছরে যদি কিছু বিপর্যয় হতো তাহলে তো সেটাকে নেওয়া যেত না, তাই না? আগের বছর তোমরা 11-এ পড়েছিলে ভিত্তি বছর ক্যালকুলেট যে নির্বাচন করার অসুবিধাগুলো, সেখানে পড়েছিল। ঠিক আছে, এবার কেন একটা পার্টিকুলার ইয়ারকেই নেওয়া হচ্ছে, 2012-কেই কেন নেওয়া হচ্ছে, বা 2014-কেই নেওয়া হয়, কেন একটাই পার্টিকুলার বছরকে নেওয়া হচ্ছে? প্রত্যেক বছর ভিত্তি বছরে বদলাচ্ছে না কেন? আমরা 14 ক্যালকুলেশনে 2024 দেখতে পাবো, 2023 দেখতে পাবো, 2020 দেখতে পাবো। আমরা কি করতে পারবো? তুলনা করতে পারবো। আর এই ভিত্তি বছরটাও যদি বদলে যায় তাহলে এই দামটাও বদলে যাবে। তখন কি হবে? তো প্রত্যেক বছর তো এই এই অ্যামাউন্টটা চেঞ্জ হতে থাকবে, এই অ্যামাউন্টটা চেঞ্জ হতে থাকবে, অ্যামাউন্টটাই চেঞ্জ হবে, কিন্তু এই দামটা চেঞ্জ হয়ে গেলে কি ক্যালকুলেট করা, তুলনা করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাই যে কোনো একটা বছরকে নিলেই হয়, ভিত্তি বছর তোমাদের আসবে না, মানে কারণ ম্যাক্রো ইকোনমিক্সে ভিত্তি বছর কি কেন এসব আসবে না, জেনে রাখো শুধু। এইবার বোঝো, আমরা কিন্তু এই 20 টাকা বা 50 টাকা এই দাম দিয়ে ক্যালকুলেট করবো না। কি দিয়ে ক্যালকুলেট করব? আমরা ক্লাস 11-এর শেষের দিকে শিখেছিলাম, কি শিখেছিলাম? ক্লাসটা কি ছিল? দাম সূচক, সূচক সংখ্যা, সূচক সংখ্যা ছিল। সূচক সংখ্যায় আমরা শিখেছিলাম দাম সূচক। দাম সূচকে আমরা কি শিখেছিলাম? যে একটা অনেকগুলো আমাদের কাছে কি ছিল, ওই জিনিস দ্রব্য ছিল, তারপরে তার ও তোরা তো অঙ্ক পড়িস, অঙ্ক তো শেখায়নি কারণ অঙ্ক আসবে না বলে দিয়েছিল। ওইগুলো কি হয়, অনেকগুলো দাম, অনেকগুলো বছর না, একটা বছরের বেশ কিছু জিনিস দেওয়া থাকে, দ্রব্য দেওয়া থাকে, দ্রব্যের দাম দেওয়া থাকে, তারপরে তার পরবর্তী সময় চেঞ্জেস দেওয়া থাকে। সেই ক্যালকুলেশন করে আমরা একটা দাম স্তর বের করি। আমাদের কি করতে হবে? আমরা অঙ্ক শিখবো না, আমরা শুধু জানবো যে একটা দাম স্তর বের করতে হবে বা দাম সূচক বের করতে হবে। মনে আছে? লাঠিটা না আছে আমার কাছে। এত তাড়াতাড়ি ভুলে যাস কি করে তোরা? আচ্ছা, দাম সূচক দেখি ক্লাস 11টা বলো কি করে, বলতে পারো কিনা। দাম সূচক 150 মানে কি পড়িয়েছিলাম? প্রতি বছর 100 ধরে করা হয়, ওটা হচ্ছে জয়শ্রীর একটু মনে পড়েছে, বাকিদের মনে নেই। তন্ময় বলেছে ঠিক করে, ভুলে যাস কি করে? ওই আমার মায়ের মতো বলতে হবে, আমার বয়সটা গেলে তোরা কি করবি? ভিত্তি বছরকে আমরা 100% ধরে নেব বা 100 ধরে নেব। যে দাম সূচকটা বেরোচ্ছে সেটা থেকে ভিত্তি বছরটাকে কি করে দেবো? বিয়োগ করে দেবো। ভিত্তি বছর কত ধরেছি? 100, তো এখান থেকে 150 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 50। তাহলে যদি প্লাসে বেরোয় তাহলে কি বলবো? 50 বেড়েছে, দাম সূচক 50 বেড়েছে। আর এটা যদি 90 হতো তাহলে কি বলতাম? 10 কমেছে। যদি 90 হতো তাহলে কি বলতাম? 10 কমেছে। বুঝলে? এবার বলছে তাই আমরা কি করব? সব ক্ষেত্রে 100 করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিত্তি বছরকে আমরা ওই পার্সেন্টেজের একটা ক্যালকুলেশনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, দাম সূচক একটা থাকবে, নাম্বার একটা থাকবে, তারপরেও তাকে একটা পার্সেন্টেজে করব। দেখো আমি আগের দিন যখন ক্লাস করিয়েছি ফর্মুলাটাতে দেখো 100 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, দেখো, তাই তো? হ্যাঁ,
রিয়েল ন্যাশনাল ইনকাম প্রকৃত জাতীয় আয় ইজিক্যাল টু কোন বছরের আর্থিক জাতীয় আয় মানি ইনকাম অফ এনি ইয়ার বাই ওই বছরের কি দাম সূচক মানে 2024 যদি নেওয়া হয় 2024 এর দাম সূচককে নিচ্ছি। দাম সূচক কি ভিত্তি বছরের কি লিখেছিলাম পুরোনো বছরের ভিত্তিতে বা ভিত্তি বছরের ভিত্তিতে লেখা ভালো ভিত্তি বছরের ভিত্তিতে ভিত্তি বছর যেটা ধরে নেওয়া হচ্ছে অন দ্য বেস অফ দ্য বেস ইয়ার ইনটু 100। এবার আমরা কয়েকটা পার্থক্য দেখব। দেখো আর্থিক জাতীয় আয় এবং প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য। আমরা পার্থক্য দেখছিলাম আর্থিক জাতীয় আয় প্রকৃত জাতীয় আয়। 1 নম্বর হচ্ছে কি বললাম দাম স্তর। দাম স্তর শব্দটা একসাথে আমি যেহেতু এই দিকটা লিখবো তাই জন্য আমি করলাম প্রাইস লেভেল। প্রাইস লেভেল কি হবে আর্থিকের বেলায় চলতি বছরে আর এটা কি হবে ভিত্তি বছরে অফ কারেন্ট ইয়ার অফ বেস ইয়ার, তাই তো? এটা কিন্তু স্থির, হ্যাঁ এটা একটা স্থির দাম। স্থির কেন? আমরা ভিত্তি বছরটা কিন্তু স্থির ধরে নিচ্ছি 2012 বা 2014 যে কোনো একটা ভিত্তি বছর, তার তো দাম স্তর হয়ে গেছে, ওই বছর শেষ হয়ে গেছে। মানে আমি তো আর বলতে পারবো না 2014 সালে ধরো দাম ছিল 15 টাকা, আমি তখন বলতে পারবো না 2014 সালে দাম ছিল 16 টাকা 17 টাকা, সেটা তো স্থির, তাই? কারেন্ট ইয়ারে প্রত্যেক বছরই বদলাতে থাকবে। 2 নম্বর পয়েন্ট দেখো জাতীয় আয় মাপকাঠি অর্থের মাপকাঠি করা হয় তোমাদের বলছি যখন পার্থক্য যদি লিখতে দেয় 12 এর নয় কলেজের ক্ষেত্রে বলছি, তোমাদের যদি পার্থক্য লিখতে দেয় তাহলে তোমরা কি করবে? তোমরা করবে প্রথমে সংখ্যা দুটোকে লিখবে, তারপরে এই পয়েন্ট গুলো লিখবে। যদি দুটো সংখ্যা লিখলে তারপরে এই পয়েন্ট গুলো লিখবে। এর পরের পয়েন্টটা লেখো এফেক্ট অন ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির উপর প্রভাব। মুদ্রাস্ফীতির উপর প্রভাব। এই আমাকে একটু পাঠিয়ে রেখো, আজকে কি কি করাচ্ছি সেটা একটু পাঠিয়ে রেখো, তুই ইংলিশটাও পাঠিয়ে রাখ। তা আমাকে যাওয়ার আগে আমি চাইলে ছবি তুলে নিই তাহলে। এবার কি বলছে যে তোমরাই বলো এটাতে কি হচ্ছে, প্রথমটাতে আর্থিক জাতীয় আয় বা নমিনাল বা রিয়েল কি বল এটা কি জানো মানি ন্যাশনাল ইনকামে কি হবে? ইনফ্লেশন কি হবে? ক্যালকুলেটেড না ক্যালকুলেটেড নয়, এফেক্ট ক্যালকুলেটেড। এটা nominal GDP does not take inflation into account. মুদ্রাস্ফীতিকে ধরা হয় না। কেন বলি দেখ, আমরা এখন এই বছরের দাম হিসেবেই ক্যালকুলেট করছি যে 400 টাকা, তাই তো বলেছি। কিন্তু যখন আমরা 2014 ক্যালকুলেশনে করছিলাম তখন কত হচ্ছে 160। তখন ইনফ্লেশনটা বুঝতে পারছি কতটা বেড়েছে, বুঝতে পারছো কি বললাম? তো এখানে আমাদের ইনফ্লেশনটাকে ক্যালকুলেট করা হয় না,
কিন্তু এখানে কি হচ্ছে, ইনফ্লেশনটা ক্যালকুলেট করা হচ্ছে। তাহলে এটা কি লিখছো, মানি মানি ন্যাশনাল ইনকাম ডাজ নট টেক ইনফ্লেশন ইনটু অ্যাকাউন্ট। বলছি মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে কোনো জিনিসের দাম বেড়ে গেছে, এবার আমাদের ধরো তুমি যদি আজ থেকে 10 বছর আগে কোনো একটা জিনিসের দাম যত টাকা ছিল, এখন কি সেই দামে তুমি কিনতে পারবে? পারবে না, দামটা বেড়ে গেছে। এই দাম বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। সম্ভবত তোমাদের সিলেবাসে আছে, তোমাদের সিলেবাসে এদের আছে, কি বলে, কলেজের সিলেবাসে অবশ্যই আছে মুদ্রাস্ফীতি বলে একটা চ্যাপ্টার সম্ভবত। আচ্ছা হ্যাঁ, তোমাদের বলছে যে আর্থিক জাতীয় প্রকৃতিগত মুদ্রাস্ফীতিটা কিভাবে প্রভাব ফেলছে? বলছি সবটাই বলে দিচ্ছি। এইবার দামটা কি হয়েছে, আমরা আগে না বোঝার তো কিছু ছিল না, মুদ্রাস্ফীতি সম্পর্কে বলেছি ইলেভেনে বলেছি কেন, দেখো আমরা যেটা বলছিলাম যে বেশ বছরকে আমরা 100 ধরছি, দাঁড়াও আমাকে বলতে দাও, বেশ বছরকে 100 ধরছিলাম, আর তারপরে আমি কি বলেছি, কারেন্ট ইয়ারে 150, মানে দাম বেড়ে গেছে, তাই তো। এই যে 50 বেড়েছে, আমরা দাম সূচক দিয়ে ক্যালকুলেট করে, আমরা ওই দাম সূচকের ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 150, সেই 150 কে কি করছিলাম, ডিনোমিনেটর বা হরে নিচ্ছিলাম। আমাদের কি ছিল, আরেকবার ফর্মুলাটা দেখো, ফর্মুলাতে কি হয়েছে, ওপরে আছে কারেন্ট ইয়ার বা আর্থিক জাতীয়, মানে যেই বছর, যেই 2024 বা কারেন্ট ইয়ারের নিচ্ছি, আর নিচে কি নিচ্ছি, দাম স্তরটাকে ক্যালকুলেট করছি। আমরা যেভাবে ক্লাস 11 এ শিখেছিলাম, যদিও তোমরা অঙ্ক শেখোনি, সেখানে একটা অঙ্ক করে বের করতে হবে যে দাম স্তরটা, দাম সূচকটা কত, কার বেসিসে 2012 বা 2014 যেটা আমাদের বেস ইয়ার, তার বেসিসে কত হচ্ছে, সেটা করার পরে আবারও কি করতে হচ্ছিল, 100 দিয়ে গুণ করতে হচ্ছিল, পার্সেন্টেজে বের করতে হচ্ছিল। এই যে ধরো দামটা এখানে আমি ধরছি, যেখানে এখানে যা ধরছি সেটাকে 100% করে নিয়ে তারপরে এখানে কি করছি, আমরা কত বেরোচ্ছে, 100 এর থেকে কত বাড়ছে, এইটাই হচ্ছে কি মুদ্রাস্ফীতিটাকে বোঝার চেষ্টা করছি। কি বললাম, আবার বলছি যে আমরা 2012 সালে যে দামে কিনেছি, 2024 সালে এসে সেই দামে তো কিনতে পারবো না, দাম বেড়ে গেছে। এই দামের বৃদ্ধিটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। কোনো জিনিসের দাম বাড়ছে, কোনো জিনিস খুব দামি, সেটা কিন্তু মুদ্রাস্ফীতি নয়। আবারও বলছি, কোনো কিছু খুব দামি সেটা মুদ্রাস্ফীতি নয়, মানে হিরে দাম বেশি, তাহলে মুদ্রাস্ফীতি নয়। কিন্তু সোনার দাম প্রত্যেক দিন বেড়ে চলেছে, এইটা মুদ্রাস্ফীতি। বা আজকে সকালবেলাই বলছিল, কালকে আমাদের ওখানে আলু পাওয়া যাচ্ছিল 18 টাকা, আজকেই পাওয়া যাচ্ছে 19 টাকা, একদিনে 1 টাকা বেড়ে গেছে, এটাও কিন্তু মুদ্রাস্ফীতি। দুর্গাপূজার সময় আরো বেড়ে যাবে মুদ্রাস্ফীতি। হ্যাঁ বলো। ইয়ারে কিন্তু প্রাইস ইনক্রিজ করছে, এটা কেন? এটার বিভিন্ন কারণ আছে, আমরা ইনফ্লেশন চ্যাপ্টারটা যখন বুঝবো পড়বো তখন জানবো। মুদ্রাস্ফীতি মানেটা আপাতত বোঝো, কারণ এখানে পড়াতে গিয়ে অসুবিধা হচ্ছে, মুদ্রাস্ফীতি না জানলে অসুবিধা হচ্ছে। তো আমরা কি বলছি, দাম বৃদ্ধি পাওয়াটাকে আমরা মুদ্রাস্ফীতি বলছি। কেন হয়, কি হয়, কত রকম ভাবে হতে পারে, সেগুলো পরে যাবে, ঠিক আছে। তো সরকারি বুঝতে পারলে মুদ্রাস্ফীতি কাকে বলে বুঝতে পারলে। এবার দামটা কিসের হিসাবে ক্যালকুলেট করছে, ভিত্তি বছরে, এই প্রকৃত জাতীয় আয় ক্যালকুলেট করার সময় কি করছি, ভিত্তি বছরের দাম সূচক দিয়ে ক্যালকুলেট করছি। মানে ভিত্তি বছরের তুলনায় এখন দাম কতটা বেড়ে গেছে আমরা সেটাও বুঝতে পারবো, বা উৎপাদন আদেও বেড়েছে কিনা সেটাও বুঝতে পারবো, তাই তো। তাই জন্য বলছে যে মুদ্রাস্ফীতিটা এখানে কি করা হচ্ছে, অ্যাকাউন্টে নেওয়া হচ্ছে। কি লিখেছি যেন, ডাজ নট, প্রথমে এটা নিয়েছি, ডাজ নট টেকেন ইনটু অ্যাকাউন্ট। মুদ্রাস্ফীতিকে গণনার সময় মুদ্রাস্ফীতিকে এখানে নেওয়া হয় না, কিন্তু এখানে নেওয়া হয়। মুদ্রাস্ফীতির হার ধরা হয় না, মুদ্রাস্ফীতির হার ধরা হয় না।
আচ্ছা, বাকিদের সবাই বুঝতে পেরেছো মুদ্রাস্ফীতিটা ছোট করে বললাম যে কি, আর মুদ্রাস্ফীতির কি বলে, কেন প্রকৃত জাতীয় আয় মুদ্রাস্ফীতিটা ক্যালকুলেট হচ্ছে, কিভাবে হচ্ছে বুঝতে পেরেছো, নাকি আরেকবার বলতে লাগবে? বলো। তো বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। ঠিক আছে, এবার আমাদেরকে প্রত্যেকবারই জেনে রাখতে হবে যে কতটা দাম বেড়েছে বা কতটা এফেক্টেড হয়েছে। ঠিক আছে, তো সেই হিসাবটা আমাদের প্রকৃত জাতীয় আয়টা জানতে হবে। তার জন্য মুদ্রা এই প্রকৃত জাতীয় আয় ক্যালকুলেশন করার সময় আসলে কিছুই না, মুদ্রাস্ফীতিটা এটা মানে কি বলবো, ন্যাচারালি ক্যালকুলেট হয়ে যাচ্ছে, কারণ এখানে আমরা দাম স্তর থেকে নিয়েই ফেলছি পুরোনো বছর। তো দাম কত বেড়েছে পুরোনো বছরের তুলনায় সেটা তো আমরা ক্যালকুলেট করেই ফেলবো, হয়ে যাবে। আচ্ছা, নেক্সট এখানে বলেছে নামটা বলে দিয়েছে, ভ্যালু অফ জিডিপি is much higher since market changes depend on welfare effect. Lower since market price based on the consumer. It will be compared to various quarter. কি বললাম, পরের পয়েন্ট আমি বলেছি স্থিতিশীলতা, ফ্ল্যাকচুয়েশন। যদিও ফ্ল্যাকচুয়েশনের বাংলা ওঠানামা হয়, আমি এটাকে মানে স্থিতিশীল কতটা চেষ্টা করেছি আর কি বাংলা করার। তো এখানে কি হচ্ছে, দ্রব্য ও সেবা এবং দাম, দ্রব্য ও সেবা একসাথে, ঠিক আছে, আমি ব্র্যাকেট করছি না, ব্র্যাকেট করতে লাগবে না, দ্রব্য ও সেবা ব্যাপারটা একসাথে, এবং কি, এবং দাম, এই তিনটে যদি ওঠানামা করে, এই তিনটেরই যদি হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে কি হচ্ছে, আর্থিক বছরে আর্থিক জাতীয় আয়টা কি হবে, পরিবর্তন হবে। কিন্তু এখানে কিসের জন্য পরিবর্তন হবে, গেস করে বলো। রিয়েল বা প্রকৃত ক্ষেত্রে কোনটার জন্য ওঠানামা হবে? দামটা আমি স্থির ধরেই নিয়েছি বৃদ্ধি বছরে, তার মানে শুধুমাত্র কি হচ্ছে, শুধুমাত্র, ঠিক আছে তন্ময় ঠিক বলেছ, দ্রব্য ও সেবার পরিবর্তনে হ্রাস বৃদ্ধি ঘটবে। দাম উভয়ের পরিবর্তনে হ্রাস বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, কি বললাম আমি আরেকবার বলছি, আর্থিক জাতীয় আয়তে বলছিলাম যে দ্রব্য ও সেবা এবং দাম উভয়ের পরিবর্তনের জন্য হ্রাস বৃদ্ধি ঘটে। আর এখানে কি হচ্ছে, শুধুমাত্র রিয়েলের ক্ষেত্রে শুধুমাত্র দ্রব্য আর সেবার হ্রাস বৃদ্ধির জন্য কি হবে, এটা পরিবর্তন হবে বা হ্রাস বৃদ্ধি ঘটবে, যাই হোক, কারণ এখানে দামটা হলো স্থির। বোঝা গেছে? নেক্সট পয়েন্ট, দেখো এটা তো আমরা অলরেডি আলোচনা করেছি, দাম স্তর কোনটা নেওয়া হবে, অর্থনৈতিক প্রসার, ইকোনমিক গ্রোথ, ইংলিশ ভার্সনটা দেখো, ইকোনমিক গ্রোথ। নমিনালের এটা কি, আর্থিক বা হচ্ছে তোর মানি, ওটাতে লেখ ইট ইজ নট রিয়েল ইন্ডিকেটর অফ ইকোনমিক গ্রোথ। এখানে আমরা লিখছি অর্থনৈতিক প্রসার, অর্থনৈতিক প্রসারে কি হচ্ছে, ইট ইজ নট ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক, সঠিক নির্দেশক নয়, সঠিক নির্দেশক নয়।
আর এটা কি হচ্ছে, এটা সঠিক নির্দেশক। কেন? কিসের? অর্থনৈতিক প্রসারে। ইট ইজ আ রিয়েল ইন্ডিকেটর। বুঝেছে? কেন? কারণটা হচ্ছে এখানে আমাদের তো দাম বেড়ে গেছে। আমরা সেই দেখছিলাম যে 2014 সালে কত হয়েছিল, 200 টাকা, আর 2000 এতে কত হয়ে গেছে, 400 টাকা। আরে বাবা, যে বিক্রি করছে সে ভাবছে 2014 সালে আমার ইনকাম হয়েছিল 200 টাকা, 2024 সালে আমার ইনকাম হয়েছে 400 টাকা, আমি তো ভালো, আমার তো ইনকাম বেড়েছে। সত্যিই কি বেড়েছে? না, বাড়েনি। কারণ আসলে যে প্রোডাকশনটা, রিয়েল প্রোডাকশনটা বাড়েনি। প্রকৃত যে উৎপাদন সেটা বাড়ে। আমাদের আসলে কি হতে হবে, প্রকৃত উৎপাদন বাড়তে হবে। তো সেটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করছি, দাম, পুরোনো দাম স্তর দিয়ে ক্যালকুলেট করে বুঝছি। তার মানে আমাদের এই শুধু 400 কে নিলে আমরা বুঝতে পারবো না, আমাদের নিতে হবে কি, পুরোনো বছরের ভিত্তিতে কতটা হলো আসলে সেটা যদি দেখি তাহলেই বলবো যে ইকোনমিক গ্রোথ হয়েছে কিনা। তো তাহলে এটা হচ্ছে সঠিক নির্দেশক প্রথম। আচ্ছা, তোদের বইতে আর কিছু দিয়েছে কিনা আমি একটু দেখে নিই। আর্থিক জাতীয় আয়, জনসাধারণের কেনার ক্ষমতা। পরের পয়েন্ট, জনসাধারণের কেনার ক্ষমতা। অনেকগুলো পয়েন্ট লিখে দিচ্ছি। শুধু ক্রয় ক্ষমতা লিখে না তাহলেই হবে, অত বড় লিখতে হবে না। ক্রয় ক্ষমতা, ক্রয় ক্ষমতা ইংলিশ পার্চেসিং পাওয়ার। ক্রয় ক্ষমতাতে এখানে বলছে যে আর্থিক জাতীয়তার সাহায্যে জনসাধারণের কেনার ক্ষমতার পরিবর্তন জানা যায় না। ক্রয় ক্ষমতার পরিবর্তন, ক্রয় ক্ষমতার পরিবর্তন, চেঞ্জ ইন পার্চেসিং পাওয়ার। আর বলতে কিছু করতে পারবে না, বেশ কাজ লিখে দিয়েছে। প্রতি বছরের তুলনায় দাম স্তরের পরিপূর্ণ সম্ভব। অপোজিট রিলেশন, ইনভার্স রিলেশন। আবার আসেন, বিপরীতমুখী সম্পর্ক। বিপরীতমুখী সম্পর্কতে কি বুঝবো, বলছি ভিত্তি বছরের তুলনায় কোন বছরের দাম, ভালো করে শুনুন, ভিত্তি বছরের তুলনায় কোন বছরের দাম স্তর বাড়লে আর্থিক জাতীয় আয় কি হবে, বাড়বে না কমবে? আবার বলছি, বেস ইয়ার বা ভিত্তি বছর তুলনায় যদি এখন দাম স্তরটা বেড়ে যায় তাহলে মানি ন্যাশনাল ইনকাম বা আর্থিক জাতীয় আয়টা বাড়বে নাকি কমবে? সবার কি বক্তব্য? বাড়বে। কিন্তু প্রকৃত জাতীয় আয় প্রকৃত জাতীয় আয় ডিপেন্ড করছে, উৎপাদন যদি কম হয় তাহলে কি হয়ে যাবে, কম। আমি আরেকবার এখানে ছোট করে বোঝাচ্ছি। দেখ, আগে কি ছিল, 2014 কি ছিল, 10 কেজি আর দাম ছিল 20 টাকা, তাই তো? আর 2024 কি লিখেছিলাম, 8 কেজি আর 50 টাকা। ডিপেন্ড করছে যে আমি ধরে নিলাম উৎপাদন কমেছে, কিন্তু দামটা যদি বেশি হারে বেড়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, আর্থিক জাতীয় আয়টা, দাম স্তর বাড়লে আর্থিক জাতীয় আয় বাড়বে। কিন্তু প্রকৃত জাতীয় আয় ডিপেন্ড করছে যে উৎপাদন কতটা হয়েছে তার উপরে, তাই তো? তো এই এই পয়েন্টটা এখানে এরকম ভাবে লেখানো যাবে না। অপরপক্ষে ভিত্তি বছরের তুলনায় কোন বছরে দাম স্তর বাড়লে আর্থিক মূল্যে কমে যায় বলে প্রকৃত জাতীয় আয় কমে। আবার শুনো, ভিত্তি বছরের তুলনায় যদি দাম স্তর কমে যায়, এখানে দাম স্তর হয়েছে
50, এটা যদি 10 হয়ে যায় বা 15 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কমে যাবে। ঠিক আছে, এবার বলছে যে অপরপক্ষে ভিত্তি বছরের তুলনায় কোন বছরের দাম স্তর বাড়লে অর্থের মূল্যে কমে যায় বলে প্রকৃত জাতীয় আয় কমে। আমি আবারও লাইনটা বলছি, ভালো করে শুনুন। অপরপক্ষে ভিত্তি বছরের তুলনায় কোন বছরের দাম স্তর বাড়লে, এখনো বলছি দাম স্তর বাড়লে, ধরো এটা যেমন বলেছিলাম 50, দাম স্তর বাড়লে অর্থের মূল্যে কি হবে? প্রকৃত জাতীয় আয়টা কি হয়ে যাবে? অর্থের মূল্যে প্রকৃত জাতীয় আয় কি হচ্ছে? 160 কমে যাচ্ছে। এইটা কত হচ্ছে? এইটা হয়েছিল 400, বেড়ে গিয়েছে, কিন্তু প্রকৃতটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এটা অবশ্যই ডিপেন্ড করছে যে উৎপাদন কত হয়েছে তার উপরে। ঠিক আছে, এরপর বলছে তাছাড়া দাম স্তর কমলে উল্টোটা, আবার দাম স্তর যদি কমে যেত তাহলে কি হতো? এটা কমে যেত, এটা ধরো 20, এটা 20 না 10 করে দিলাম, তাহলে এটা কত হতো? 80। আর এটা কত হতো? হ্যাঁ, বেড়ে যেত 160, তাই তো? তাহলে কি হচ্ছে? বেড়ে যেত। অবশ্যই এখানে আমরা উৎপাদনটাকে কম ধরেছি, কিন্তু উৎপাদন যদি বেশি হতো তাহলে কিন্তু এই চেঞ্জেসটা বোঝা যেত। ঠিক আছে, উৎপাদন যদি কমে আমরা এটা লিখতে পারি, উৎপাদন কমলে দাম স্তর, এখানে লেখা যাবে না, এখানে লিখো না। ব্যাপারটা বোঝো, আমি তোমাদেরকে ছবি পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে পড়ে দাও। ঠিক আছে, কারণ এখানে এত বড় লেখা যাবে না, এবার তো আমি ছোট ছোট পয়েন্ট করে বলছি, আর তোমাদের বইতে তো এই প্যারাগ্রাফ টাইপ করা আছে, ছেড়ে দাও, বুঝে রাখো, তাহলেই হবে। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যারা 12 বলছি, কলেজে পড়ছো, তোমাদের যদি পার্থক্য আসে তাহলে তোমরা বিপরীত এরকম ভাবে, প্রথমেই বলছি কলেজের ক্ষেত্রে এইরকম ভাবে কিন্তু লিখবে না, আমি বোঝানোর জন্য এরকম বোঝাচ্ছি, তোমাদের বইতে যেরকম লেখা আছে সেরকম লিখবে। এক্সট্রা পয়েন্ট আমি কিন্তু এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এই 3টে পয়েন্টকে তোমরা সেন্টেন্স করে লিখে দিতে পারো। আমাকে তোমরা একটু মনে করিও যেন আমি তোমাদের হ্যাঁ, তো আমি তোমাদের যদি তোমাদের নোটসটা সম্ভবত বানানো আছে নাকি জানি না, আমি যেন লিখে দিই। ঠিক আছে, এই 3টে পয়েন্ট তোমরা আমাকে একটু মনে করো। লাস্ট পয়েন্ট যেটা আছে, আর্থিক জাতীয় আয় বাড়লে অর্থের অঙ্কে জাতীয় আয় বাড়ে ঠিকই, কিন্তু তাতে জনসাধারণের অবস্থার উন্নতি নাও হতে পারে। একই ব্যাপার এই ক্রয় ক্ষমতার মতো, যে আমরা এখানে দেখেছিলাম 400, তাই তো? এটা যখন 50 হয়ে গিয়েছিল, এটা দেখেছিলাম কত? 400, কিন্তু সত্যি উন্নতি কি হয়েছে? উন্নতি হয়নি। তো আমরা জনসাধারণের উন্নতি বুঝতে পারবো না, এটা হচ্ছে অর্থনৈতিক প্রসারের এটাই। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে বই থেকে পাঠাচ্ছি। আরেকবার আমি এটা বলে দিই, হঠাৎ করে ছেড়ে দিয়ে ঠিক আছে বলে দিলেই তোমরা বুঝতে পারবে না। অর্থনৈতিক উন্নয়ন হয়ে যায় কিনা আমরা আর্থিক জাতীয় আয় দেখে কি বুঝতে পারছি না, কারণ আর্থিক জাতীয় আয় কত? 400। আমাদের বোঝার জন্য কি করতে হবে? প্রকৃত জাতীয় আয় কত হয়েছে সেটা বুঝতে হবে। তো পরের একটা পয়েন্ট ছিল জনসাধারণের অর্থনৈতিক উন্নতি। আমি যেহেতু প্রসারটা লিখেছি, আর উন্নতি লিখতে লাগবে না, বা এই উন্নতি প্রসারের জায়গায় তোমরা উন্নতিটা লিখে দিতে পারো। ঠিক আছে, বোঝা গেছে? আমি তোমাদের বই থেকে পাঠাচ্ছি ছবি, দেখো, বুঝতে অসুবিধা হলে বলবে। আমি এখন করালাম আর্থিক জাতীয় আয় এবং প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমাকে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস এন্ড ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। থ্যাংক ইউ।